হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। বলে রাখি, আগামীকাল কিন্তু আমাদের ভূত সত্যি চ্যানেলে ঘটনা আসছে। আর ঘটনা 1 ঘন্টার একটা এপিসোড হবে জমজমাট। রেকর্ডিং হয়ে গেছে, এডিটিং বাকি আছে। তোমরা পাবে অবশ্যই আগামীকাল ঠিক দুপুর 3টের সময়। সবাই কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আর তাড়াতাড়ি চলে যাও চ্যানেলে। এবার আজকে আমাদের একটা ঘটনা শোনার আগে সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা কিন্তু দারুণ ভয়ের ঘটনা। ঘটনাটা শোনো। আমাকে যে দিদিভাই ঘটনাটা বলেন, দিদিভাইয়ের মা অ্যাকচুয়ালিও মারা যান 2 বছর আগে। দিদিভাই বলেন, আমার মা সুস্থ ছিলেন। মা মানে মায়ের বয়সও খুব একটা বেশি ছিল না, 61 বছর বয়স। মা কোনো রোগেও ভুগছিলেন না, সুস্থ মানুষ। হ্যাঁ, ওই পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরকম টুকটাক ব্যথা বেদনা ছিল। মা হঠাৎ করে যখন মারা যায় তখন বাড়িতে কিন্তু কেউ ছিল না। কারণ যে দিদিভাই ঘটনাটা বলেন উনি কিন্তু একজন স্কুল টিচার। উনি যখন বিকেলবেলা বাড়িতে আসেন ওই 4টের দিকে, এসে দেখেন ওনার মা মাটিতে অচৈতন্য হয়ে পড়ে আছেন। চিৎকার চেঁচামেচি করেন। উনি তো জানেন না কখন এরকম হয়েছে, বা ভেবেছে মা জ্ঞান হারিয়েছে। আশেপাশের লোকজন সবাই ছুটে আসে। যখন ডাক্তার ডাকা হয়, ডাক্তার দেখে বলে যে আপনার মা আর বেঁচে নেই, উনি মারা গেছেন। তো দিদিভাই খুব ভেঙে পড়েন, একা হয়ে যান, যথারীতি এটা স্বাভাবিক ব্যাপার। তো ওনার মা মারা যাওয়ার পর থেকে দিদিভাই বলেন, আমার মাকে আমি না বুঝতে পারতাম আমার মায়ের আত্মা ঘরে আছে। কি করে বুঝতো? বলছে, আমি একদিন দুপুরবেলা, বেশ কয়েকদিন পর, মায়ের কাজ টাজ হয় কয়েকদিন পর, আমি একা হয়ে যাই। আমার বাবা তো বাইরে ডিউটি করেন, বাবা ওই বছরে একবার আসেন। তো আমি দুপুরবেলা শুয়ে রয়েছি, হঠাৎ করে রান্নাঘরে ওই হাঁড়ি কড়াই বাসন নাড়লে যেরকম একটা শব্দ হয়, ওরকম একটা শব্দ হয়। তা বোন ভাবছে হয়তো ওই পাখি ঢুকেছে। জানলা দিয়ে হামেশাই পাখি টাকি ঢোকে। ওই গ্যাসের পাশে একটু ভাত ডাল রান্না করতে গিয়ে পড়ে টরে থাকলে সেগুলো খায়। সেটা কিন্তু দিদিভাই দেখেছে। দিদিভাই ভাবছে কোনো পাখি ঢুকেছে। তারপর যেরকম গরম কড়াইয়ের মধ্যে যদি মানে সবজি ধুয়ে তেলের মধ্যে ঢালো, একটা করে একটা আওয়াজ হয়, ছ্যাক করে ওরকম একটা শব্দ হয়। মনে হচ্ছে যেন রান্নাঘরে কেউ রান্না করছে। তো তখন দিদিভাই ভাবলো মনে হয় পাশের বাড়িতে হচ্ছে। তো সেটা কি করে হবে নিজের ঘরে? তো স্বাভাবিক ব্যাপার। দিদিভাই তখন চুপচাপ এক সাইড হয়ে শুয়ে পড়ে, বই পড়ছিল শুয়ে শুয়ে। বলছে কিছুক্ষণ পর, মানে কি বলবো, একটা সুন্দর রান্নার, ঠিক মা যেরকম বাড়িতে কোনো মাংস হলে কষিয়ে রান্না করলে একটা ঘরে মমা করতো সুগন্ধ, অ্যারোমা যাকে বলে খাবার, তো সেরকম একটা অ্যারোমা ঘরে ছড়িয়ে গেছে। কিন্তু পাশের বাড়ি রান্না তো এত বছরও করেছে, কোনোদিন তো এত স্ট্রং একটা অ্যারোমা কোনোদিন পাইনি। হ্যাঁ, আমার নিজের ঘরে যদি রান্না হতো তাহলে পেতাম। তখন ওর মনে দিদিভাই একটা ভয় ভয় কাজ করে। মনে হচ্ছে পুরো রান্নাঘরে কেউ কড়া নাড়ছে, শব্দ পাচ্ছে। দিদিভাই পা টিপে 1 পা 2 পা করে রান্নাঘরে এসে যখন উঁকি দিয়ে দেখে, তখন দেখে রান্নাঘর তো পুরো ফাঁকা, কোনো পাখিও নেই, কিছুই নেই। কড়া তো মাজা পাশে রয়েছে, কোনো কিছুই না। তো তখন দিদিভাই গিয়ে আবার নিজের জায়গায় শুয়ে পড়ে। সন্ধ্যা হয়, টিউশনি করে দিদিভাই। একটা চুড়িদার পরে হাতে একটা পেন নিয়ে একটা ডায়েরি নিয়ে পড়াতে বেরোয়। একটা বাড়িতে 3টে বাচ্চা পড়ায়, একটাই বাড়িতে পড়িয়ে বাড়ি চলে আসে। রাত যখন 8:30 পৌনে 9টা বাজে বাড়ি ফিরছে, তখন হঠাৎ দিদিভাইদের পাশের বাড়ির এক কাকিমা দিদিভাইকে বলে, কিরে মান্তু, মানে ডাক নাম মান্তু দিদিভাইয়ের। বলছে, কিরে মান্তু, তোর বাড়িতে কি কেউ এসছে নাকি, তোর মামার বউটু? তখন দিদিভাই বলল, কই না তো। বলছে, হ্যাঁ রে, তোদের রান্নাঘরের জানলার কাছে আমি একজন মহিলাকে দেখলাম।
মাথা ভর্তি চুল ঠিক তোর মায়ের মতো। কেউ দাঁড়িয়ে যখন বলেছে ঠিক তোর মায়ের মতো, দিদিভাইয়ের শরীর দিয়ে একটা শিহরণ খেলে যায়। দিদিভাই বুঝতে পারছে কয়েকদিন যাবৎ যে কিছু একটা তো বাড়িতে ঘটছে মায়ের মৃত্যুর পর। কিন্তু পাশের বাড়ির কাকিমা বলছে রান্নাঘরে জানলার সামনে আমার মায়ের মতো অত বড় চুল ছেড়ে পিছন ফিরে কে ছিল দাঁড়িয়ে? তাহলে কি আমার মায়ের আত্মা ফিরে এলো? মানে একটা ভয় কাজ করে। দিদিভাই কিন্তু বাড়ি আসে, কিন্তু দিদিভাই বাড়ি আসার পরেও বাড়িতে ঢোকার মতো দিদিভাইয়ের সাহস হচ্ছে না, কারণ দিদিভাই ভয় পাচ্ছে যে বাড়িতে ঢুকবো, বাড়িতে যাবো, বাড়ির ভিতরে যদি আমি দেখি যে আমার মা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে রয়েছে, এটা তো খুব ভালো কথা, কিন্তু মা তো বেঁচে নেই, মা তো মারা গেছে। মায়ের তো মৃত্যুর পর মা তো সশরীরে আসতে পারে না, তাহলে কি মায়ের আত্মা? 7-5 ভেবে দিদিভাই ঘরের দরজাটা খোলে। তালাটা যখন খুলে, দরজা খুলে ঘরে ঢোকে, দেখছে ঘরের ভিতরে একটা সুন্দর মিষ্টি ফুলের সুবাস। সেই যেন মনটা একটা শান্ত হয়ে যাচ্ছে। দিদিভাই চুপচাপ খাটের মধ্যে গিয়ে ডায়েরি পেনটা রাখে, রেখে খাটে বসে আছে। চারপাশটা একটা মৃদু ঠান্ডা পরিবেশ, আমেজটা এত অপূর্ব। দিদিভাই বলছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। কোথায় ভয়, কোথায় মন চঞ্চল ছিল, বাড়ির বাইরে দাঁড়িয়েও যেরকম লাগছিল, এখন আমি ঘরে বসে আছি দরজা খুলে, কই মনটা যেন শান্ত। দিদিভাই রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দিদিভাই দেখে দুটো বাটি চাপা রয়েছে। দিদিভাই একটা বাটিতে মাছের ঝোল আর হাঁড়ির মধ্যে ভাত ছিল, কিন্তু একটা বাটি এক্সট্রা। দিদিভাই দেখে ভাবছে আমি তো এই বাটিটার মধ্যে কিছু রাখিনি। দিদিভাই বাটিটা যখন তোলে ঢাকাটা, তখন দেখছি ওর মধ্যে বক ফুলের বড়া ভাজা। দিদিভাই ছিটকে রান্নাঘর থেকে বেরিয়ে সোজা তার শোয়ার ঘরে চলে যায়, কারণ না দিদিভাইকে কেউ বকফুলের বড়া ভেজে দিয়ে গেছে, না বাটিটা অন্য কারণ, দিদিভাই নিজেরই ঘরের রান্নার বাটি। আর বকফুল দিদিভাই ভাজিও নি, বকফুল দিদিভাইয়ের ঘরে ছিলও না। তাহলে বকফুলের বড়া কে ভেজেছে? বকফুল এলোই বা কোথা দিয়ে? দিদিভাই তখন বুঝতে পারে খুব ভালো করে, কারণ দিদিভাই মৃত্যুর আগে তার মায়ের কাছ থেকে বকফুলের বড়া খেতে চেয়েছিল, কারণ দিদিভাইয়ের বকফুল ভাজা খেতে খুব ভালো লাগতো। দিদিভাই পুরো পরিষ্কার সবটা, যে আমার মায়ের আত্মা আমাকে এই বকফুলের বড়া ভেজে দিয়েছে, তার মানে আমার মা আমার সাথেই বাড়িতে আছে। দিদিভাই কিন্তু সেই বকফুলের বড়া যখন ধরে হালকা গরম, তখন দিদিভাই একটা জিনিস বোঝেন, যে পাশের বাড়ির কাকিমা আমাকে বলেছিল যে আমি যখন এখন আসছি দেখলাম তোমার বাড়িতে কেউ তোমার মায়ের মতো চুল ছেড়ে রান্নাঘরে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে, তার মানে আমার মা তখন বকফুলের বড়াটা করে রাখে, আমি আসবো যাতে আমি গরম গরম খেতে পারি। এখানে আর কোনো কিছু বোঝার নেই, ভয় পাওয়ার বিষয় সত্যি, কারণ মায়ের মৃত্যু হয়েছে, ভয় পাওয়ারই বিষয়। দিদিভাই চুপচাপ বকফুলের বড়া খায় আর খুব কাঁদে খেতে বসে। মা গো, তোমার কাছ দিয়ে জীবিত অবস্থায় বলেছিলাম মা, তুমি মৃত্যুর পরেও এসে আমাকে বকফুলের বড়া ভেজে দিয়ে গেছো 4টে। মা, মা গো, মা জীবিত অবস্থায়ও মা হয়, মৃত্যুর পরেও মা মাই হয়। সত্যি কথা বলতে দিদিভাই বলে যে এই শুরু হলো আমার একটা জার্নি, যা প্রত্যেক দিন আমি আমার মায়ের কাছ থেকে রান্না গিফট পেতাম। হ্যাঁ, শুনলে হয়তো অনেকে মনে করবে যে মেয়েটা হয়তো সাইকো, ওর মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। কিন্তু দিদিভাই আপনি বিশ্বাস করেন, আমার বাড়িতে প্রত্যেক দিন কিছু না কিছু, যখন আমি টিউশন করে আসতাম দেখতাম আমার জন্য কোনো সময় হয়তো আলুর একটা পরোটা করা, কোনো সময় আমি দেখেছি যে হয়তো কড়াইশুঁটির কচুরি করে রেখে দিয়েছে, কোনো সময় লুচি,
কিছু না কিছু, কোনো সময় না কোনো তরকারি আমি প্রায় পেতাম। কোনো সময় যদি আমার রান্না করা নাও থাকতো, আমি দেখেছি ভাত আর সেদ্ধ আলু আমার বাড়িতে করে রেখে দিয়েছে গরম গরম। কে করতো? আমি তো থাকতাম না 3 সাড়ে 3 ঘন্টা। তাহলে ভাত কি করে গরম থাকতো? যদি আমি ভুল বলি যে আমি নিজে করে আমি নিজে নিজে মাকে মিস করি বলে ভাবছি, হয়তো অনেকে যুক্তি দিয়ে বোঝাবে মা আর মেয়ে থাকতো, মাকে মনে করে, হয়তো তার জন্য ওইগুলো নিজে নিজে ভাবে। কিন্তু না, কিন্তু যেগুলো ঘটছিল সব সত্যি। এবার বলি, আমার বাবা আসার সময় হয়ে আসে। বাবা আমাকে ফোন করলো, মাম আমি আগামী মাসে 3 থেকে 5 তারিখের মধ্যে বাড়ি আসছি, তুই পড়া ছুটি নিবি, আমরা একটু ঘুরতে যাব। আমি আমার বাপিকে বললাম, আচ্ছা বাপি, সাবধানে ফিরো। আমার বাপি পরের মাসে 3 তারিখ ছেড়ে 4 তারিখ রাতের বেলা বাবা এসে হাজির। বাবা এসো কান্নাকাটি করে, মায়ের জন্য অনেক কষ্ট পায়। আমি বাবাকে চোখ মুছে দিতে দিতে বলি, বাবা চিন্তা করো না, মা হয়তো সশরীরে নেই, কিন্তু মায়ের আত্মা এই ঘরে আছে। আমার বাবা আমাকে বলে যে না মা, যে মারা যায় সে আর ফিরে আসে না। তোর মা তো মারা গেছে, তোর মা এখন অন্য কোথাও বসবাস করছে, তোর মা আর এখানে কোথা দিয়ে আসবে? না রে মা। আমি বাবাকে বললেও হয় না, অনেক সময় সন্তানরা বাবা মাকে খুব মিস করলে দেখবে বলে আমার মা তো আমার সাথেই আছে। কিন্তু না, কিন্তু না, কখনোই না। খুব ভালো করে একটা জিনিস আমার বাবাও 2 দিনের মধ্যে বুঝতে পারলো। সেটা হচ্ছে দুপুরবেলা যখন আমার বাবা আমার মায়ের ঘরে শুয়ে রয়েছে, তখন আমার মা যেরকমভাবে স্নান করে মাথায় সিঁথি ভর্তি সিঁদুর দিয়ে, শাঁখাতে পলাতে সিঁদুর ঠেকিয়ে, কণ্ঠে সিঁদুর দিয়ে মা যখন ঘরে চুল আঁচড়াতো, গুনগুন করে মৃদু সুরে মা একটা গান করতো। সেই গান আজও পর্যন্ত জানি না, সুরটা শুধু শুনতাম, মা একটা সুর করতো। সেই সুরটা বাবা কিন্তু শুনতে পারে সেই দিন। বাবার সাথে সাথে আমার কাছে এসে বলে, মাম মাম এ মাম, আমি ঘুমাচ্ছিলাম। আমি উঠে বললাম, হ্যাঁ হ্যাঁ বাবা, কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা আমাকে বিষয়টা বলতে আমি বাবাকে বললাম, বাবা এখন আমি আর ভয় পাই না, আমি জানি মা ঘরেই আছে বাবা। হ্যাঁ বাবা। তখন আমার বাবা বলে, তুই সত্যি বলছিস? তোর মা তার মানে এখনো এই সংসারে রয়েছে? আমি বললাম, হ্যাঁ বাবা, তোমাকে বলছিলাম, তুমি ভাবলে হয়তো আমি আমি স্বপ্নে বলছি, স্বপ্ন দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। না বাবা, মা আমাকে রান্না করে দেয়, মা থাকে। আমার বাবাও প্রায় 17 দিন ছিল। আমার মা কিন্তু আমাকে বাবাকে একটা হলেও রান্না একদিন, প্রত্যেক দিন করিনি, একদিন হঠাৎ করে বাবার মতো করে মাংস রান্না ছিল করা। আমার বাবা বলল, সারাদিন তো তুই আমি বাড়িতে ছিলাম না। কারণ বাবা এসেছিল যখন আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর, কচুয়া, একদিনই আমরা 3টে ঠাকুর দর্শন করে ঘরে ঢুকি। দেখলাম গরম গরম ভাত আর মুরগির কষা মাংস কড়াইতে করা। এটা হয়তো অনেকেই ভাববে ভূত কিভাবে আগুনে হাত দিল, অনেকেই ভাববে যে রান্না কি করে করলো, কি করে মাংস আনলো, কিন্তু সবই কাকতালীয়। জানি না, এর কোনো সৎ উত্তর আমরা কেউ দিতে পারবো না। কিন্তু আমি পার্সোনালি তোমাদের দিদিভাই বলতে পারি যে এই ঘটনাটা বাস্তব হতে পারে। কারণ আমার নিজেরও কানে শোনা এক্সপিরিয়েন্স, মানে খুব কাছাকাছি তারা থাকতো, এখন নেই তারা এখানে, তার স্বামী মারা যাওয়ার পর চলে যায়। সেই বউটা বলেছিল, মানে অনেক বয়স, সেই কাকু কাকিমা বলা যায়, সেই কাকিমা বলেছিল যে তোমার কাকু প্রচণ্ড সিগারেট সিগারেট খেত, মানে স্মোক করতো, প্রচণ্ড স্মোক করতো। কিন্তু সত্যি কথা বলতে যখন মারা যায় পুরো ঘরে না ধোয়া, পুরো ঘরে স্মোকের গন্ধ। যেদিন মারা যায়, সৎ কাজ করে আসে, ছেলে ছিল, রাতের বেলা পুরো ঘর ধোয়া স্মোকে। কে স্মোক করছিল? ছেলে আর মা ছিল, ছেলে তো খায়নি। পুরো ঘরে প্রায় দেখতো স্মোক করতো, প্রায় ঘরে স্মোকের ধোয়া, ছোট ছোট সিগারেটের কুচো ঘরে ঝাড় দেওয়ার সময় পেত। কিন্তু ছেলে খেত না, ছেলে মা থাকতো। ছেলে বলতো, মা কেন আমি ঘরে খাবো, আমি খেলে আমি তো খাই না, আর আমি খেলে বন্ধুদের সাথে বাইরে খাই মা,
এগুলো আমি খাইনি, কিন্তু যেই কোম্পানির সিগারেট খেত তার বাবা সেই কোম্পানির সিগারেটেরই ছোট ওই একদম সাইডটা যে জ্বলে শেষ হয়ে যেত, ওইটা কিন্তু ঘরে প্রায় পাওয়া যেত। একটা জায়গায় প্রত্যেকদিন পরিষ্কার হচ্ছে, একটা জায়গায় একটা ঘরে, সেখানে সেই জায়গায় সেই ঘরে প্রত্যেকদিন সকালবেলা ঝাড় দেওয়ার সময় সিগারেট কী করে পায় বলো? যাই হোক, তারপর সেই বোনের কথা বলি। সেই বোন, তার বাবা বলে যে তুই চল আমার সাথে। তো সেই বোন বলে যে না, আমার এখানে স্কুল আছে, আমার এখানে টিউশন আছে, আমি ওদের ছেড়ে যাব না। তো সে ওখানে থেকে যায়, কিন্তু কিন্তু সে, তার বাবা এসে সেই বাড়ি বিক্রি করে, তার বাবা এসে তাকে কিন্তু পরে সেই বাড়ি জমি সব বিক্রি করে স্কুলে যে টিউশনের চাকরি করতো, স্কুলের শিক্ষিকার সব কিছু বন্ধ করে দিয়ে তার বাবা তার মেয়েকে নিয়ে চলে যায় যেখানে তার বাবা বাইরে চাকরি করতো, দুবাই বা এরকম আরব কোনো সাইডে তার বাবা চাকরি করতো, ওখানে নিয়ে চলে যায়। এই ছিল আমাদের ঘটনা। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ঘটনাটা কিন্তু বাস্তব ঘটনা, কারণ সত্যি সত্যি এরকম হয়। তো চলো এবার আমরা কমেন্ট করি। কারা কারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো কালকের ঘটনায়। প্রথম শ্রাবণ, শম্পা মিনি কিচেন, সরি, আদিত্যনাথ, ইন্দ্রজিৎ রয় চৌধুরী, তারপর কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, ঝুমা চ্যাটার্জি, সুমি দাস, সুকন্যা, তারপরে শ্রাবণী হাজরা, ঝুমা চ্যাটার্জি, শিল্পী, তারপরে কমেন্ট করেছো পাপ্পু দে, সুমন কান্তি মান্না, প্যান্থার গেমিং ওয়াইটি, সুনিতা চন্দ্র, অনুপম বিশ্বাস। আমি ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমার বোন পল্লবী কেমন আছে জানিও। তারপর সন্তুর দুনিয়া, বাপন সাহা, তারপরে চৈতালি চক্রবর্তী, জলি হাজরা দিদিভাই, সুনিতা চন্দ্র, আয়ান হালদার, তারপরে আমাদের বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো কৃষ্ণা ধারা, রূপা দে মৌরয়, শম্পা মিত্র, তারপর পিন্টু ঘোষ, সোনিয়া মণ্ডল, অনুপম বিশ্বাস, কিষাণু মান্না, সুপ্রা, আচ্ছা, তারপরে শম্পা মিনি কিচেন, সুদীপ্ত ব্যানার্জি, সন্তুর দুনিয়া, তারপর একদম শেষে কমেন্ট করেছো ডালি দেবনাথ দিদিভাই, বলেছো সোনা মা, তোমার ঘটনার মধ্যে সতর্কবাণী শুনে যেন সকলের জাগরণ ঘটে, বড় মায়ের কাছেই প্রার্থনা করি। অবশ্যই আমিও সেটাই তোমাদের বলি, চারপাশে এত ফ্রড, এত ফ্রড, তোমরা প্লিজ নিজেদেরকে একটু কন্ট্রোল করো, ভালো খারাপটা বুঝতে শেখো, ভালো খারাপটা বুঝতে শেখো, এটাই বলবো। দেখো, তোমরা যদি কারোর সাথে যোগাযোগ করো, টাকা তোমাদের অযথা নষ্ট হবে, তোমাদের যাবে, আমার কিন্তু কোনো এর মধ্যে কিছু নেই। কিন্তু আমি যেটুকুনি তোমাদেরকে সর্বদা বলেছি, মেনেছি মন থেকে, তোমরা আমার পরিবার, তাই হাত জোর করে রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ফ্রড থেকে বাঁচো, ফ্রডের হাত থেকে। কারণ দেখো, কেউ কিন্তু তোমাদের নিজে থেকে এসে বলছে না তোমরা আমার কাছে এসো, কিন্তু তারা এরকমভাবেই কথাগুলো দেবে, এরকমভাবেই জিনিসগুলোকে শো করে, দেখায়, সেই জিনিসগুলো ভেবে তোমরা হয়তো ভাবছো সব সত্যি, আবেগে ভেসে যাচ্ছ। দেখো, একবারে যদি ওখান থেকে এককালীন টাকা দিয়েও যদি না হয়, হাতছাড়া পেয়ে যাও, তাও মুক্তি। কিন্তু আমার কাছে এরকম এরকম অভিজ্ঞতা আমার ক্লায়েন্টের, তারা বলে যে আমরা মানে কাজ করানোর পর কাজ তো হয়ইনি, উল্টে আমরা ফেঁসে গেছি, এমনভাবে আটকে গেছি আমরা ওখান থেকে, কোনোভাবে কোনো উপায় বেরোতেই পারছি না। তো সেই জিনিস থেকে বিরত থাকো, আমি তোমাদের এইটাই বলবো। এখনের মতো ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যে আমি তোমাদের সাথে রেমেডিগুলো, টিপসগুলো শেয়ার করি, সেগুলো নিষ্ঠাভাবে যদি করো না, কাজ হবেই। তো এখনের মতো আসি, সবাই খুব ভালো থেকো। জয় বড় মায়ের জয়।